আছি। আহ, তাহলে কি আমার সাউন্ড আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে স্ক্রিন তো শেয়ার হয়েছে না, আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে টপিকস বুঝতে পারছেন, সমাস খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিকস আর কি। তো সমাস সমাস মানে আমরা কি জানি? সমাস মানে সংক্ষেপণ, মানে একটা বড় বাক্যকে ছোট করে ফেলাই হচ্ছে সমাস। ঠিক আছে। তো সমাসের অনেক প্রকারভেদ রয়েছে, তো সব বিষয়ে জানার আগে সমাসের বেসিক কিছু নলেজ আমাদের থাকা দরকার। তো সেই বিষয়গুলো আমি প্রথমে আপনাদেরকে জানাবো। দেখেন, এখানে আছে সমাসের অর্থ কি, সমস্ত পদ কি, সমসমান পদ, পূর্বপদ ও পরপদ, একইভাবে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। তো আমি যদি এগুলো রিডিং করিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনাদের একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পলের সাহায্যে এর প্রত্যেকটা বিষয় আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই বুঝতে না পারলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। আমি একটা বলি। আচ্ছা, হ্যাঁ, এই দেখেন, মৌ সংগ্রহ করে যে মাছি, তাকে আমরা কি বলি? মৌমাছি। ঠিক আছে, মাছি তো অনেক রকম আছে। তো যেই মাছিটা মৌ সংগ্রহ করে তাকে আমরা মৌমাছি বলি। তো আমরা যখন কোনো মৌমাছি দেখি, তখন কি আমরা বলি যে মৌ সংগ্রহ করে যে মাছি, আমি সেই মাছিটা দেখেছি? সেটা কিন্তু বলি না। আমরা কি বলি? আমরা একটা মৌমাছি দেখেছি। ঠিক আছে। তার মানে সমাসের কাজই হচ্ছে যে যে কোনো জিনিসকে ছোট করা। আমরা যদি আপনি বলেন বা আমি বলি যে আমার বাবা বিলাত থেকে ফেরত, কথাটা কি একটু জটিল মনে হচ্ছে না? কিন্তু যদি বলি আমার বাবা বিলাত ফেরত, এটা সহজে হচ্ছে। মানে আমরা যে কথোপকথন চালাই সেটাকে সহজ সাধ্য করাই হচ্ছে সমাজের কাজ। এর জন্য সমাজ কি করে? একটা বড় অংশকে ছোট করে। দেখেন, এটা একটা বাক্য, এটা একটা হচ্ছে কি বাক্য, এই অংশটা বাক্য কিন্তু। আর এই অংশটা কি? এটা কিন্তু পদ। ঠিক আছে, এটা হচ্ছে পদ, এটা হচ্ছে বাক্য। এই বাক্যটা কি হচ্ছে? এই বাক্যের ভিতরে অনেকগুলো পদ রয়েছে। দেখেন, মৌ সংগ্রহ করে যে মাছি, এই যে পাঁচটা পদ রয়েছে, পাঁচটা পদ মিলে একটা বাক্য হয়েছে। এই পাঁচটা পদ সংক্ষেপে কি করেছে? একটা পদ করেছে, সেটা হচ্ছে মৌমাছি। তো এই যে বাক্য, এই বাক্যটার নাম রয়েছে। এই বাক্যর নামগুলো কি? চলেন আমরা লিখি। ব্যাস বাক্য, সমাস বাক্য, আর আরেকটা হচ্ছে বিগ্রহ বাক্য। মানে বড় যে অংশটা থাকবে, এই যে বড় যে অংশটা থাকবে, যে বাক্যটা থাকবে, তার নাম হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখানে অনেকগুলো বাক্য কি হয়েছে? এখানে একটা পদে পরিণত হয়েছে। দেখেন, অনেকগুলো পদ, এখানে পাঁচটা পদ একটা পদে পরিণত হয়েছে। তাই আমরা এটাকে বলবো কি? সমস্ত পদ। এটাকে বলবো সমস্ত পদ। এটাকে আবার সমাস নিষ্পন্ন পদও বলা হয়। হ্যাঁ, সমাস নিষ্পন্ন পদ। আর একটা আছে, এটার নাম হচ্ছে সমাস। আমি একটু সংক্ষেপে লিখলাম বদ্ধ পদ। এটাকে সমাসবদ্ধ পদ বলে, এই সমাসবদ্ধ পদ। তার মানে এই ছোট অংশটার নাম, এই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। যেহেতু অনেকগুলো পদ এক জায়গায় হয়েছে, তাই এটার নাম সমস্ত পদ। আর এটা আরেকটা নাম আছে, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে সমাস। ঠিক আছে, সমাস, যেহেতু একটা বড় বাক্য একটা ছোট পদে পরিণত হয়েছে। এখন দেখেন,
একটা বড় বাক্য যেহেতু ছোট পদে পরিণত হয়েছে, তাহলে সমাসের কাজ কি? সমাসের কাজ হচ্ছে একপদীকরণ। অনেকগুলো পদ একটা পদে পরিণত হয়েছে, তাই সমাসের কাজ হচ্ছে একপদীকরণ। ঠিক আছে, একপদীকরণ। তারপরে কি হচ্ছে, একটা বড় বাক্য ছোট একটা পদে পরিণত হচ্ছে, তাহলে সমাসের কাজ কি হবে? সংক্ষেপণ। সমাসের কাজ কি তাহলে? সংক্ষেপণ। এখানে দেখেন 5টা পদ রয়েছে, এই 5টা পদ মিলে কি হচ্ছে, একটা পদে পরিণত হচ্ছে। তাহলে কি হবে, 5টা পদ এক পদে পরিণত হচ্ছে, তাই সমাসের আর একটা কাজ হচ্ছে, তাই সমাসকে বলা হয় পদের মিলন। মানে দেখেন 5টা পদের মিলন ঘটাচ্ছে, মিলন ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি আমরা বলি, এটা কিন্তু সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। প্রশ্নটা এভাবে আসতে পারে, এই সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদটিকে বিশ্লেষণ করার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? এভাবে কিন্তু প্রশ্ন আসে। আপনারা যে কোনো একটা থাকবে, হয় ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তারপরে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ, মানে সমাসের প্রক্রিয়ায় এই সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদের নাম কি? আমরা জানি কি, আর একটা নাম হচ্ছে সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় এটাই সমাসবদ্ধ সমাস নিষ্পন্ন পদ, তাহলে এর নাম কি? এটা হবে সমস্ত পদ। ঠিক আছে, এই যে মৌমাছির ছোট অংশটা, এটার আবার দুইটা পার্ট রয়েছে। দেখেন, একটা রয়েছে মৌ, একটা রয়েছে মাছি, দুইটা অংশ। এই যে মৌ মাছি, একটু আলাদা করে লিখি, এই যে মৌ, এই অংশটাকে বলা হয় পূর্বপদ। আর এই যে মাছি, এই অংশটাকে বলা হয় পরপদ। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে উত্তর পদ। এখানে দেখেন মৌমাছি, এই দুইটা অংশ দেখেন এই বাক্যেও রয়েছে, মৌ আর মাছি। ঠিক আছে, তার মানে কি, যে যে পদের সমাস হয় তার আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সমসমান পদ। তার মানে এই যে দুইটা মৌমাছি, মৌমাছিটাকে বলা হয় সমসমান পদ। কারণ যে যে পদের সমাস হয়, হ্যাঁ, যে যে পদের সমাস হয়, এই দুইটা পদেরই কিন্তু সমাস হচ্ছে। দেখেন এখানে একটা বড় বাক্য, বড় বাক্য থেকে মৌ নেওয়া হয়েছে আর মাছি নেওয়া হয়েছে, এই দুইটা মিলে সমাস হয়েছে মৌমাছি। তাহলে যে যে পদের সমাস হয় তাকে কি বলা হয়? তাহলে অবশ্যই আপনারা বলবেন সমসমান পদ বলে। এই যে মৌমাছি, এই পুরাটাকেই বলা হয় সমসমান পদ। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম দেখেন, সমাসের কাজ কি? সমাসের কাজ হচ্ছে সংক্ষেপণ করা। একটা বড় বাক্য থাকবে, সেটা একটা ছোট পদে পরিণত করা। ঠিক আছে, অনেকগুলো পদ থাকবে, সেই পদের মিলন ঘটানো একটা পদের ভিতরে। তারপরে কি, অনেকগুলো পদকে এক পদীকরণ করা। সমাস করতে যে যে বড় অংশটা থাকবে সেটার নাম, যে বাক্যটা থাকবে সেটার নাম হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। ঠিক আছে, আর যে ছোট অংশটা থাকবে সেটার নাম হবে সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদের দুইটা অংশ থাকে। দেখেন মৌমাছির মৌ, যেটা পূর্বে রয়েছে সেটা হচ্ছে পূর্বপদ, এবং যেটা পরে রয়েছে সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর যে যে, মানে যে যে পদের সমাস হয় এখানে, এই 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 দুইটা পদ, মানে বাক্যেও যে দুইটা পদ রয়েছে এবং সমাসেও যে দুইটা পদ রয়েছে, সেই দুইটা পদকে একত্রে বলা হয় সমসমান পদ। আপনারা কি কনসেপ্ট গুলো বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে প্রাইমারি নলেজ সমাসের সেটা আমরা দিলাম। এখন সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, চলেন আমরা একটু প্রকারভেদ গুলো দেখি। ঠিক আছে, এই যে সমাস প্রধানত 6 প্রকার। দেখেন এখানে রয়েছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস। অনেক ব্যাকরণবিদ এই যে
দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসটাকে তারা কি করে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত মনে করে। অনেকে আবার এই কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করে। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে সমাস কয় প্রকার, তাহলে দ্বন্দ্ব সমাস একটা হবে, তৎপুরুষ, যেহেতু দ্বিগু সমাস কর্মধারায় অন্তর্ভুক্ত, অনেকে মনে করে কর্মধারায় তৎপুরুষের অন্তর্ভুক্ত, তৎপুরুষ হবে 2 নাম্বার, ঠিক আছে। বহুব্রীহি হবে হচ্ছে 3 নাম্বার, আর অব্যয়ভাব হবে 4 নাম্বার। অনেকের মতে যে না সমাস 4 প্রকার, ঠিক আছে, কারণ অনেক ব্যাকরণবিদ মনে করেন দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত এবং অনেকে কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত মনে করেছে। তাহলে এক্ষেত্রে বলা হয় অনেকের মতে সমাস 4 প্রকার, কিন্তু আমরা লিখবো সমাস প্রধানত এই যে 6 প্রকারটাই লিখবো। এখন আমরা যখন সমাস নির্ণয় করব, হ্যাঁ, সমাস কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, ঠিক আছে, তত বুঝবেন। কিন্তু কিছু কিছু জায়গায় মানে দ্বন্দ্ব লাগে, আমাদের কনফ্লিক্ট বাধে, সেই অংশগুলো আমি আপনাদেরকে একটু টেকনিক্যালি শেখানোর চেষ্টা করব। তো তার ভিতরে একটা টেকনিক হচ্ছে এই যে দ্বন্দ্ব সমাস, আমি যে পদ দেখালাম মৌমাছির মৌ পূর্বপদ, মাছি পরপদ, এরকম প্রত্যেকটা সমাসের 2টা করে অংশ থাকবে। হ্যাঁ, তো কোন কোন সমাসের ক্ষেত্রে দেখা যাবে যে পরপদ প্রধান, কোন কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ, কোনটার ক্ষেত্রে উভয় পদ প্রধান এবং কোনটার ক্ষেত্রে আসবে কোন পদই প্রধান নয়। তো এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হবে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদ, ঠিক আছে, উভয় পদ কি প্রধান। কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হবে, পরপদ প্রধান। কর্মধারয় ক্ষেত্রে পরপদ, অটোমেটিক্যালি তৎপুরুষের ক্ষেত্রেও পরপদ প্রধান, পরপদ। দ্বিগুর ক্ষেত্রেও তাই হবে, যেহেতু দ্বিগুকে কর্মধারয় এবং কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্ভুক্ত করা হয়, এটাও হচ্ছে কি হবে পরপদ প্রধান। বহুব্রীহি হচ্ছে অন্য বা ভিন্ন পদ প্রধান, ভিন্ন পদ। আর বহুব্রীহির ক্ষেত্রে, আর অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে কি হবে, এটা হবে পূর্বপদ প্রধান, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিই, দেখেন, আমি যদি বলি বাবা মা, এখন কি আপনি বাবা মা বলতে কি একজনকে বোঝাচ্ছেন, শুধু বাবা মা বলতে বাবা বোঝাচ্ছেন না বাবা মা বলতে মা বোঝাচ্ছেন? এখানে দেখেন বাবা মা বলতে কিন্তু বাবা এবং মা উভয়কেই বোঝাচ্ছে, তার মানে কি এখানে বাবারও প্রাধান্য রয়েছে মাও প্রাধান্য রয়েছে, তাই এটা দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এখন যদি আমরা লিখি কাজল কালো, এই যে কাজল কালো, এটা কি কাজল বোঝাচ্ছে না কালো বোঝাচ্ছে? মানে তুলনার ক্ষেত্রে বলে না যে কাজলের মতো কালো, মানে কালো রংটাকে এটা নির্ধারণ করা হয়েছে, তাই এটা কি হচ্ছে কালোটাকে মানে বেশি প্রাধান্য বিস্তার করা হচ্ছে, কালোটাই বলা হচ্ছে। তাহলে এটা কি পরপদ প্রধান, পরপদ প্রধান। আর যেহেতু তুলনা বোঝাচ্ছে, তুলনা বোঝাচ্ছে সেহেতু এটা কর্মধারয়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আবার আমরা যদি বলি সপ্তর্ষি, সপ্তর্ষি মানে 7টা ঋষি, 7টা ঋষি, তাহলে এখানে কি এই সপ্তর্ষি ঋষিটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এটাও পরপদ প্রধান। হ্যাঁ, আর দ্বিগু সমাসে যেহেতু প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস হয়, আমরা যখন দ্বিগু সমাস করব তখন কি ফার্স্টে যখন সংখ্যা থাকবে তখন সেটা দ্বিগু সমাস হবে, তাহলে কি অবশ্যই এটা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। আবার যদি আমরা বলি রথ দেখা, হ্যাঁ, রথ দেখা, রথ তো অনেক থাকে, আসলে রথকে দেখা বোঝানো হচ্ছে, দেখাটাকে কি প্রাধান্য দেয়া হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে কি পরপদ প্রধান। রথকে দেখা, যখন কোনো বিভক্তির মাধ্যমে কোনো হচ্ছে বাক্য তৈরি হবে সেটাকে বলা হবে তৎপুরুষ সমাস। যখন আমরা তৎপুরুষ সমাস পড়বো তখন অটোমেটিক্যালি বুঝতে পারবো। তাহলে এই কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস, এই তিনটাই হচ্ছে পরপদ প্রধান। যখন আমরা সেপারেট ভাবে তিনটা পড়বো তখন অটোমেটিক্যালি আপনারা ধরতে পারবেন কি এই যতগুলা পরপদ প্রধান ততগুলাই হয় কর্মধারয় হবে, না হয় তৎপুরুষ হবে, না হয় দ্বিগু হবে। দ্বিগু হবে যখন তার প্রথমে সংখ্যা থাকবে, আর কর্মধারয় হবে তুলনা বোঝাবে, আর হচ্ছে তৎপুরুষ হবে যখন বিভক্তি ব্যবহার করে বাক্যটা তৈরি করা যাবে। দেখেন, আপনি যদি কাজল কালোকে বিভক্তি ব্যবহার করতে পারবেন, কাজলের কালো, এটা কিন্তু কোনো বাক্যই হলো না, ঠিক আছে।
সপ্তর্ষি, সপ্তের ঋষি, এটাও কিন্তু বাক্য হলো না। আর রথ দেখা, রথকে দেখা, এটা কিন্তু একটা বাক্য হয়েছে। তার মানে কি, আপনি যখন পরপদ প্রধান দেখবেন কোন সমাসে, তখন ধরে নিবেন হয় সেটা কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু। প্রথমে সংখ্যা আসলে অবশ্যই সেটা দ্বিগু, তারপর তৎপুরুষ যদি বিভক্তি ব্যবহার করে সেটা বাক্যটা তৈরি করতে পারেন তাহলে সেটা তৎপুরুষ। আর যে কোনো তুলনা বোঝালে কর্মধারয় সমাস। তাছাড়া আরো অনেক ব্যাপার রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন যে না এটা কর্মধারয়, এটা তৎপুরুষ, এটা দ্বিগু। সেই ব্যাপারগুলো যখন আমি একটা একটা করে পড়াবো তখন অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারবেন। বাদ থাকলো এখন বহুব্রীহি সমাস। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এখন ধরেন আমি আর একটা কথা লিখলাম, বিনা পানি। আচ্ছা, বিনা পানি বলতে কি বিনাকে বোঝাচ্ছে না পানিকে বোঝাচ্ছে? দেখেন কাউকেই বোঝাচ্ছে না, এই বিনা পানি বলতে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে। তার মানে কি, এটা বহুব্রীহি, অন্য বা ভিন্ন পদ প্রধান। হ্যাঁ, আর আরেকটা রয়েছে অব্যয়ীভাব সমাস। আমি যদি এখন লিখি লিখি দুর্নীতি, দুর্নীতি, দেখেন নীতি তো আছে, এটা তো নীতি বোঝাচ্ছে না। দূর, দূর মানে কি নীতির অভাব, এই দূর দ্বারা হচ্ছে অভাব বোঝানো হয়, মানে যেখানে নীতির অভাব রয়েছে সেটাকেই বলা হবে দুর্নীতি। তার মানে কি, এই দু, এই অব্যয়টাকে প্রাধান্য বিস্তার করছে, তাহলে কি হবে, অব্যয়ীভাব সমাস এটা হবে। যেটাই দেখবেন পূর্বপদ প্রাধান্য পাচ্ছে সেটাই হবে অব্যয়ীভাব সমাস। এটা একটা প্রাথমিক টেকনিক সমাস নির্ণয় করার, কারণ সমাস যখন আপনাকে পরীক্ষায় দিবে তখন কিন্তু ওই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এটা দিয়ে কিন্তু বলবে না যে এটা কোন সমাস, বলবে মৌমাছি, এটা কোন সমাস। হ্যাঁ, অনেক সময় আমাদের কনফ্লিক্ট বাধে, তো প্রাইমারিলি ভাবে আমরা নির্ধারণ করতে পারি এটা পূর্বপদ প্রধান না পরপদ প্রধান, কোনটা বোঝাচ্ছে। মৌমাছি বলতে তো আমরা চোখের সামনে মাছি দেখি, হ্যাঁ এটা পরপদ প্রধান। তো যেহেতু মৌ সংগ্রহ করেছে, যে মাছি সংগ্রহ করে যে এই মাঝখানের পদটা বিলুপ্ত হচ্ছে, তাই এটা কি হবে, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো এভাবে কিন্তু আমরা প্রাথমিকভাবে সমাস নির্ণয় করতে পারি। তাছাড়া আরো অনেক বিষয় রয়েছে ভেতরে, হ্যাঁ অনেক হচ্ছে জিনিস আপনাদেরকে জানতে হবে। তো প্রত্যেকটা বিষয় যখন আমি ধরে ধরে পড়াবো তখন আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তো পার্থক্যগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? মানে শ্রেণী বিভাগে যে অংশটা পড়ালাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আহ, আহ, ম্যাম, প্রশ্ন আছে একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। সমাস যদি বলে তাহলে প্রধানত কত প্রকার? বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক সময় আসে, আমি যেহেতু পরীক্ষা দিয়েছি। আর মানে নবম দশম শ্রেণীর বইয়ে আমরা সমাস 4 প্রকার পড়ি, কিন্তু আবার বলে যে সমাস প্রধানত 6 প্রকার। তাহলে অপশনে কোনটা সমাজ দিব, চার প্রধানত প্রকার ছয় না ছয়? প্রকারই হবে, হ্যাঁ। বিভিন্ন হচ্ছে ব্যাকরণবিদে তো অনেক পার্থক্য থাকে, একটা বিষয় নিয়ে অনেকে অনেক রকম পার্থক্য দেখায়। এক একজন বলে 6 প্রকার, তো প্রধানত হবে 6 প্রকার। ঠিক আছে, আপনি 6 প্রকারই দিবেন, এটা 4 প্রকার হবে না, 6 প্রকারই হবে, যে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। অনেক ব্যাকরণবিদ মনে করেছেন যে না, এই দ্বিগু সমাসটা কি কর্মধারয়ের অন্তর্ভুক্ত, আবার অনেকে বলেন যে না কর্মধারয় আবার তৎপুরুষের অন্তর্ভুক্ত, সেই দিক থেকে 4 প্রকার, কিন্তু সমাস মূলত কি 6 প্রকার। দেখেন অনেকে যেমন ডক্টর এনামুল হকের মতে বৈশিষ্ট্য বিচারে সমাজকে 4টি ভাগে ভাগ করা যায়, এনামুল হক 1 ভাগে বিভক্ত করেছেন। ঠিক আছে, এই যে তৎপুরুষ সমাস পরপদ প্রধান, উনি তৎপুরুষ সমাসের ভিতরে দ্বিগু সমাস প্লাস হচ্ছে কর্মধারয় সমাসকে ইনক্লুডেড করেছেন। তো সমাস প্রধানত আপনার 6 প্রকারই হবে। এক্ষেত্রে অনেকে বলে যে অর্থ বিচারে সমাস 4 প্রকার, যেহেতু উভয় পদ প্রধান, এই একটা অর্থ বিচারে পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, অর্থ, এই অর্থ বিচারে সমাস আবার 4 প্রকার ধরা হয়। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। ঠিক আছে, আপনারা সমাস প্রধানত দিবেন হচ্ছে 6 প্রকার। তো এখন আমরা পড়াবো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তো এটা দ্বন্দ্ব সমাস। সমাস মানে তো মিলন,
মানে বহু পদের মিলন, তাই না? তো দ্বন্দ্ব মানে কি, এটা অর্থ কি মিলন। আবার সমাসের আরো একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে জোড়া। তো সমাসের কিছু হচ্ছে যে বৈশিষ্ট্য থাকবে, দ্বন্দ্ব সমাসের কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাস। তার ভিতরে কি একটা থাকবে কি, উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, ঠিক আছে। আর একটা থাকবে, দুইটাই থাকবে বিশেষ্য। হ্যাঁ, যে দুইটা হচ্ছে যে আপনার পূর্বপদ থাকবে, পরপদ থাকবে, এই দুইটাই হবে কি বিশেষ্য। অন্যান্য অনেক সমাসেও হাইফেন ব্যবহার করা হয়, কিন্তু অধিকাংশ সবগুলো দ্বন্দ্ব সমাস যখন আপনি লক্ষ্য করবেন তখন মাঝখানে দেখেন মা বাবা একটা হাইফেন ব্যবহার করছে। তো এক্ষেত্রে আপনি এটাও চিন্তা করতে পারেন যে একটা হাইফেন থাকবে, ঠিক আছে। আর যখন আমরা দ্বন্দ্ব সমাসকে বাক্যে পরিণত করব তখন কয়েকটা অব্যয় পদ ব্যবহৃত হয়। হ্যাঁ, সে অব্যয় পদগুলো কি? অব্যয় পদগুলো হচ্ছে এবং ও। আচ্ছা, আমি একটু ক্লিন করে নিই এটা। এবং আর ও, ঠিক আছে। এগুলো দেখে আমরা বুঝবো যে না, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের আসলে বিভিন্ন হচ্ছে প্রকারভেদ রয়েছে। চলেন আমরা প্রকারভেদ গুলো উপরে একটু দেখি। প্রত্যেকটা লিখতে গেলে একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা উপর থেকে একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন অনেকগুলো রয়েছে। দেখেন মিলনার্থক শব্দযোগে, ঠিক আছে। মিলনার্থক, এটা মিলনার্থক শব্দযোগে যেহেতু আপনারা দেখবেন যে যত বৈবাহিক সূত্র অনুসারে সম্পর্ক, দাদা দাদি, নানা নানি, হ্যাঁ, মা বাবা, ভাই বোন, মাসি পিসি, জিন পরি, এই প্রত্যেকটা হবে মিলনার্থক। প্রত্যেকটা হবে মিলনার্থক। বিরোধার্থ কি, বিরোধ বোঝাবে, যেমন ঐহি নকুল, হ্যাঁ, ভালো মন্দ, বলে না সে আমার পেছনে আদা জল খেয়ে লেগেছে, আদা জল, দা কুমড়া, এগুলো হবে বিরোধার্থক শব্দযোগে। তারপর আছে বিপরীতার্থক, বিপরীত হবে, ছোট থাকলে তার বিপরীত শব্দ বড়, ধনী থাকলে দরিদ্র, আয় ব্যয়, জমা খরচ, লাভ লোকসান, পাপ পুণ্য, ছেলে বুড়ো। অঙ্গবাচক যেমন নাক কান। নাক কান বললে কিন্তু আপনার কি মনে হচ্ছে, শুধু নাক দেখতে পাচ্ছেন না কান দেখতে পাচ্ছেন? এক্ষেত্রে দেখবেন যে আপনি হচ্ছে কি, নাক কান বললে নাকও চিন্তা করবেন, কানও চিন্তা করবেন, শুধু হচ্ছে নাক বা কান কিন্তু চিন্তা করবেন না, ঠিক আছে। তারপরে সংখ্যাবাচক, সাতও চিন্তা করবেন, পাঁচও, মানে উভয় পদই প্রধান। আর প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে আমরা যখন কাপড় পরি, বলে না যে কাপড় চোপড় পরে নাও, পোকামাকড় দেখলাম, এগুলো কোনো শব্দ না, কিন্তু এটার সহচর একটা শব্দ, ঠিক আছে। সহচর একটা শব্দ। পোকামাকড়, দয়া মায়া, যাহা দয়া তাই কিন্তু মায়া, হ্যাঁ, ধুতির সাথে চাদর, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রায় সমার্থক এবং সহচর শব্দযোগের। আরো অনেকগুলো রয়েছে, আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। শুধুমাত্র দ্বন্দ্ব সমাস আপনি যখন দেখবেন যে দুইটা পদই প্রাধান্য বিস্তার করছে, তাহলে সেটাই হবে দ্বন্দ্ব সমাস। তারপরে আর একটা রয়েছে দ্বন্দ্ব সমাস, যেমন দেশে বিদেশে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস কি, এই যে বিভক্তি লোপ পাবে না, দেশে ও বিদেশে, দেশে বিদেশে বিভক্তি লোপ পাবে না। তো এই অলুক সমাসটা নিয়েই আমি আলাদা একটা ক্লাস করব। অলুক দ্বন্দ্ব সমাস বা কর্মধারয় সমাস, অলুক তৎপুরুষ সমাস, যাবতীয় অলুক, সেই বিষয়গুলো নিয়েই আমি এই অলুক সমাস নিয়ে আমি আলাদা একটা ক্লাস করব, তাই এখানে বললাম না। শুধু দেখেন যে দেশে বিদেশে, যখন দেশে বিদেশে বলবেন তখন দেখা যায় দেশকেও আপনি চিন্তা করবেন, বিদেশকেও চিন্তা করবেন। শুধু আমরা দেশকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমরা শুধু দেশের কথা চিন্তা করব না, বিদেশের কথাও কিন্তু চিন্তা করব। তার মানে কি, এখানে উভয় পদ প্রধান এবং এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যেহেতু এখানে বিভক্তি লোপ পায় না, তাহলে এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? এখানে আরো রয়েছে যে বহুপদী দ্বন্দ্ব, যখন অনেকগুলো পদ নিয়ে সমাস হবে। দেখেন এখানে সাহেব বিবি গোলাম, তেল নুন লক্ষ্মী, আগ পাঁচ তলা, চন্দ্র সূর্য গ্রহ, অনেকগুলো যখন পদ নিয়ে আপনার সমাস হবে, দুইয়ের অধিক, তখন সেটাকে বলা হবে বহুপদী দ্বন্দ্ব।
তো দ্বন্দ্ব সমাসটা আসলে প্রকারভেদ রয়েছে, তো দ্বন্দ্ব সমাস আপনারা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন। এক্ষেত্রে তেমন কিছু টেকনিক নাই যে এটা প্র্যাকটিসের ব্যাপার যে আপনাকে কিছু টেকনিক শিখিয়ে দিব। শুধু মাথায় রাখবেন এক্ষেত্রে হাইফেনটা একটু লক্ষ্য রাখবেন, উভয় পদ প্রধান এটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাসটা অটোমেটিক্যালি পারবেন। এবং যদি বাক্য দিয়ে আপনাকে বলা হয় এটা কোন সমাস, তাহলে অবশ্যই দেখবেন এবং ও এই দুইটা অব্যয় পদ এই বাক্য তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো দ্বন্দ্ব সমাসটা আপনারা দেখবেন ভালো করে। এখন আমি আপনাদেরকে পড়াবো হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কি আমি একটু সংজ্ঞাটা আপনাদেরকে দেখাই। যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। তার মানে কি, আমরা যে হচ্ছে দুইটা পদ পাবো, আমি যেমন মৌমাছির দুইটা পদ পেলাম, মৌমাছি, ঠিক আছে, এটার ভিতরে একটা নাউন হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে। আমি এমনি নাউন অ্যাডজেক্টিভ বললাম বোঝার স্বার্থে, ঠিক আছে, বিশেষ্য বিশেষণও বলতে পারতাম। নাউন অ্যাডজেক্টিভ বললে আপনাদের ক্যাপচার করার ক্ষমতা ভালো হবে, হ্যাঁ, সহজে আপনারা ক্যাপচার করতে পারবেন। দেখেন এই দুইটার, এটা বিশেষ্য হতে পারে, এটাও বিশেষ্য হতে পারে, একটা বিশেষণ একটা বিশেষ্য, দুইটাই বিশেষণ, ঠিক আছে, দুইটাই বিশেষণ হতে পারে কর্মধারয় সমাসের ক্ষেত্রে। তাই এটা বলছে যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে যখন আমরা ব্যাস বাক্য করব তখন যে, যিনি, যেটি এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো কর্মধারয় সমাস সাধারণত 5 প্রকার। চলেন আমরা 5 প্রকার একটু দেখি, তারপর প্রত্যেকটা প্রকারভেদ আমি আপনাদের বুঝিয়ে দিব। সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। তো যেই বিষয়গুলো পড়তে যে আপনাদেরকে কনফ্লিক্ট বাঁধে আপনাদের, সেই হচ্ছে ভাগগুলোই আমি আগে বোঝাবো, পরে সাধারণ কর্মধারয় এগুলো আপনারা নিজেরা পড়লেই পারবেন, তবু আমি পড়াবো। আমাদের বেশিরভাগ কনফ্লিক্ট বাঁধে হচ্ছে উপমান, উপমিত, রূপক এগুলো নিয়ে। যে দেখেন উপমান আছে, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়, এই তিনটা নিয়ে আমাদের ঝামেলা বাঁধে বেশি। তারপরে অবশ্যই মধ্য পদলোপী আমি পড়াবো, তারপরে আমাদের সাধারণ যে কর্মধারয় সমাসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন আমি একটু লিখে বুঝাই দিচ্ছি। ফার্স্টে আমি আপনাদেরকে উপমান এবং উপমিত এই দুইটা সম্পর্কে জানাবো। ধরেন এখানে উপমান 2 নাম্বার হবে, ঠিক আছে। তো নরমালি আমরা কি পড়ি, আমরা যখন পড়ার সময় পড়ি তখন কিন্তু হচ্ছে যে তেমন একটা টেকনিক অ্যাপ্লাই করি না, পরীক্ষার হলে যে আমাদের বেঁধে যায়। আমরা সাধারণত পড়ি কি, উপমানের ক্ষেত্রে ব্যাস বাক্যের মাঝে, ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসবে, আমরা সাধারণত পড়ি, তাই তো। আর উপমিতর ক্ষেত্রে কি, শেষে ন্যায় বসবে, যখন আমরা ব্যাস বাক্য করব তখন শেষে ন্যায় বসবে। এটাই তো সাধারণত আমরা পড়ি, একটা মাঝে পড়ি আমরা শেষে বসাই, হ্যাঁ। এখন ধরেন কোন একজন স্টুডেন্ট এই যে চাঁদ মুখ, চাঁদ মুখ এটাকে দুই ভাবে কিন্তু করা যায়। একজন স্টুডেন্ট বললো না এটা আমি লিখবো কি, চাঁদের ন্যায় মুখ, ঠিক আছে, চাঁদের ন্যায় মুখ। আর একজন বলবে যে না আমি এভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে মুখ চাঁদের ন্যায়। তাহলে চাঁদ মুখ দেখেন, ন্যায় মাঝখানে থাকার কারণে আমরা কি বলবো, উপমান। এটা ন্যায় লাস্টে থাকার কারণে আমরা কি বলবো, এটা হচ্ছে উপমিত। এটাই তো আমরা বলবো, তাই না। তো এখানে যেহেতু এত কনফ্লিক্ট বাধে, আমি আরো কয়েকটা এক্সাম্পল লিখে নিই, লিখার পরে আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি। কৃষ্ণ, তারপর শশব্যস্ত,
তুষার শীতল অরুণ রাঙা ইস্পাত কঠিন। ইস্পাত কঠিন। এখানে কতগুলো আমি এক্সাম্পল লিখলাম, নিচে আর কিছু আমি লিখবো, আর কয়েকটা। বাহুলতা, চাঁদমুখ, পুরুষ সিংহ, অধর পল্লব, আর একটা হচ্ছে পদ্মলোচন। তো এই যে আমি অনেকগুলা হচ্ছে এক্সাম্পল লিখলাম, ঠিক আছে। তো এই যে উপমান কর্মধারয় সমাস, উপমান যে কোনো সমাসের দুইটা পার্ট থাকে, একটা কি হয় পূর্বপদ, একটা পরপদ, ঠিক আছে। উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হবে, প্রথমের পার্টটা নাউন হবে আর পরের পার্টটা অ্যাডজেক্টিভ হবে, আর উপমিতর ক্ষেত্রে প্রথম পার্টটা নাউন, পরের পার্টটাও নাউন হবে। এখন আপনারা চলেন আমরা একটু মিলিয়ে নিই, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। হচ্ছে ভ্রমর, ভ্রমর হচ্ছে দেখেন নাউন। কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। শশ ব্যস্ত, শশ মানে কি খরগোশ, এটা কিন্তু নাউন, এটা মানে কি খরগোশ। খরগোশ। তো আর ব্যস্ত এটা অ্যাডজেক্টিভ। তুষার, তুষার কি নাউন, শীতল অ্যাডজেক্টিভ। তারপরে কি অরুণ, অরুণ সূর্য নাউন, রাঙা লাল বোঝাচ্ছে কি অ্যাডজেক্টিভ। ইস্পাত নাউন, কঠিন অ্যাডজেক্টিভ। একইভাবে দেখেন বাহু বলতে কিন্তু নাউন বোঝাচ্ছে, লতা বলতে নাউন, চাঁদ বলতে নাউন, মুখটাও নাউন, পুরুষটা নাউন, সিংহ নাউন, অধর ঠোঁট নাউন, পল্লব মানে পাতা নাউন, পদ্ম পদ্ম ফুল জানা যায় নাউন, লোচন মানে কি চোখ নাউন। তাহলে দেখেন এই যে যেখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো চোখ বন্ধ করে আপনি বলবেন উপমা। আর যেখানে নাউন 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 দুইটাই নাউন, সেটা আপনি বলবেন উপমিত, ঠিক আছে। এখানেও মাঝে মাঝে কনফ্লিক্ট বাঁধে, আমি আর একটা এক্সাম্পল এখানে লিখছি। আচ্ছা আপনারা একটু বলেন তো, এই যে ফুল কুমারী লিখলাম, হ্যাঁ এটা কি উপমান না উপমিত? উপমিত ম্যাম। উপমিত। কেন উপমিত কেন? কারণ ফুল, ফুল হচ্ছে একটা নাউন, আর কুমারীও তো একটা নাউন। নাউন। আচ্ছা কুমারী, যখন কুমার কুমারী এ অর্থে এটা নাউন, অনেকের কাছে কিন্তু কুমারী বলতে বোঝায় না যে একটা মেয়ে বিবাহিত কি অবিবাহিত, এটা একটা অবস্থা বোঝায়, তাই অনেকে এটা আবার অ্যাডজেক্টিভ বলবে। আপনার কাছে নাউন মনে হয়েছে, আর একজনকে অ্যাডজেক্টিভও বলতে পারে, বলতে পারে না? বলতে পারে কিন্তু। জি। হ্যাঁ, তো এক্ষেত্রে মনে হতে পারে এটা উপমান না উপমিত, মনেই হতে পারে। তো দেখেন উপমান মানে সত্য বোঝাবে, যে এটা বাস্তবে আছে সত্য, আর উপমিত হচ্ছে মিথ্যা। অ্যাজ ফর এক্সাম্পল দেখেন ভ্রমর কৃষ্ণ, ভ্রমরটা কিন্তু কালোই হয়, শশ ব্যস্ত, খরগোশ কিন্তু খুবই ছোটাছুটি করে। আমরা কি হচ্ছে তুষারকে গরম বলি না শীতল বলি? এটা কিন্তু শীতলই হয়। অরুণ কিন্তু রাঙাই হয়, লালই হয়। সূর্য কিন্তু লাল হয়, ইস্পাত কিন্তু কঠিনই হয়। এটা কিন্তু দেখেন বাস্তবে আছে। বাহু কখনো লতার মতো হয়, চাঁদ কখনো মুখ হয়, পুরুষ সিংহ হয়, সিংহ হয় না সিংহ পুরুষ হয়, অধর পল্লব হয় না হচ্ছে যে পল্লব অধর হয়, মানে ঠোঁট কি পাতার মতো হয়?
কখনো কি হয়, বা পাতা ঠোঁটের মতো হয়, পদ্মর মতো কি চোখ হয়, পদ্মলোচন, বা চোখ পদ্মের মতো হয়, এটা কি আসলেই বাস্তবে আছে? তুষার যেমন শীতলী হয়, ইস্পাত যেমন কঠিন হয়, এটা সত্য, কিন্তু এটা মিথ্যা। দেখেন এই জায়গায় ফুল কি কুমারী হয়, বা কুমারী কি ফুল হয়? এটা কিন্তু হয় না। তাহলে এটা কি হবে? ফুল কুমারী। এটাও নাউন, যেটা আপনি বললেন এটাও নাউন, যেটা যেহেতু এটা মিথ্যা, বাস্তবে কিন্তু ফুল কুমারী হয় না, বা কুমারী ফুল হয় না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস হবে। আর এগুলো ব্যাস বাক্য নির্ধারণ করা খুবই সোজা। যেমন ভ্রমর কৃষ্ণ, কি ভ্রমরের ন্যায় কৃষ্ণ, শশের ন্যায় ব্যস্ত, তুষারের ন্যায় শীতল, অরুণের ন্যায় রাঙা, যেহেতু মাঝে ন্যায় বসবে। হ্যাঁ, ইস্পাতের ন্যায় কঠিন। ঠিক আছে, তো এটা উপমান কর্মধারয় সমাস। মাথায় রাখবেন, উপমান কর্মধারয় সমাসের নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, মাঝে ন্যায় বসবে, আর এটা সবসময় সত্য হবে, এর ভিতরে কোনো মিথ্যা নাই, সত্য হবে, বাস্তবে এটা আছে। আর উপমিতর ক্ষেত্রে অবশ্যই শেষে ন্যায় বসবে, এটা তো আপনারা বসিয়ে করবেন শেষে ন্যায়, কিন্তু আগে আপনারা কি হবে, আপনাদের কিন্তু সমাসটা দেখানো হয়। যেমন ভ্রমর কৃষ্ণ থাকে, হ্যাঁ, এটা থাকে না ভ্রমরের ন্যায় কৃষ্ণ, এটা কোন কর্মধারয় সমাস? তাহলে তো অটোমেটিক্যালি আপনারা পারবেন উপমান কর্মধারয় সমাস, অটোমেটিক্যালি আপনারা পারবেন না? কিন্তু থাকবে ভ্রমর কৃষ্ণ, তখন দেখবেন যে না, ভ্রমরটা নাউন, কৃষ্ণটা অ্যাডজেক্টিভ। আর ভ্রমর কৃষ্ণ, ভ্রমর যেহেতু কৃষ্ণই হয়, কালোই হয়, তাহলে এটা সত্য, তাহলে এটা কি উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে, আর উপমিত কর্মধারয় সমাসের মিথ্যা হবে, বাহু কখনো লতা হয় না, চাঁদ কখনো মুখ হয় না, আর বাহুও নাউন, লতাও নাউন, তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস। তো এটার ব্যাস বাক্য আপনারাই নির্ধারণ করতে পারবেন। এখন অনেক সময় আমাদের কনফ্লিক্ট বাধে, এই যে বাহুলতা, চাঁদ মুখ, পুরুষ সিংহ, ঠিক আছে, তো এগুলোর আসলে কোনটা আগে বসবে, পুরুষ আগে বসবে না সিংহটা আগে বসবে, এটা নিয়ে আমাদের সবসময় একটা কনফ্লিক্ট বাধে। তো এটা চলেন আমি বলছি, এগুলো একটু ক্লিন করে দিই। আচ্ছা, উপমান উপমিতর ক্ষেত্রে কি ম্যাম, মানে উপমানটা হচ্ছে এক্সিস্ট করবে, আর উপমিতটা হচ্ছে এক্সিস্ট করবে না। হ্যাঁ, এই যে আপনাকে আমি তো, হ্যাঁ এক্সিস্ট একটা করবে, মানে বাস্তবে দেখা যাবে। যেমন অরুণ রাঙা, অরুণ রাঙা, ঠিক আছে, অরুণ রাঙা, অরুণ মানে সূর্য। সূর্য কি সবসময় রাঙা হয় না, লাল হয় না? রাঙা মানে লাল, লাল তো হয় না, আমরা বলি না সূর্যের মতো লাল। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু বাহুলতা, আচ্ছা লতা কি কখনো বাহু হয়? মানে আমাদের হাত কি কখনো লতা হয়? এটা তুলনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবে কি হয়? না ম্যাম। তাহলে কি এটা হবে উপমিত। আবার দেখেন, অরুণটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা নাউন। ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন উপমান আর উপমিত কোনটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন চলেন আমরা একটু দেখাই যে এই যে আমরা ব্যাস বাক্যটা নির্ধারণ করব, ধরেন বাহুলতা, এর ব্যাস বাক্য কি নির্ধারণ করব, এই নির্ধারণ করার সময় বাহুটা আগে দিব না লতাটা আগে দিব? ঠিক আছে, কোনটা আগে দিব? তো সেটা হচ্ছে যে যার তুলনা করা হয় সে আগে বসে, যার তুলনা করা হয়, করা হয় সেটা কি হয়, সেটা আগে বসে। ঠিক আছে, আর যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটা পরে বসে। ঠিক আছে, যার তুলনা করা হয় সেটা আগে বসে, আর যার সাথে তুলনা করা হয়, দেখেন আমি এটা যদি বলি চাঁদ মুখ, এখানে কি কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে যার তুলনা করা হয়, যার,
তাহলে চাঁদের সাথে যার সাথে তুলনা করা হয় এটা এটা তাহলে পরে বসবে, ঠিক আছে। আর যার তুলনা করা হয়, মুখের তুলনা করা হয় না, আমাদের মুখটা চাঁদের মতো সেটা বলা হয়। তাহলে আমরা কি লিখবো? মুখ চাঁদের ন্যায়। মুখ চাঁদের ন্যায়। আমরা কি বলবো? মুখ চাঁদের ন্যায়, মানে আমাদের মুখটা চাঁদের ন্যায়। দেখেন, যার তুলনা করা হয়, মুখের তুলনা করা হয়, মুখটা আগে, যার সাথে তুলনা করা হয়, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে চাঁদটা পরে। আর আমরা কি জানি যে উপমিত কর্মধারয় সমাসে ন্যায়টা কি শেষে বসে, তাহলে কি মুখ চাঁদের ন্যায়। বুঝতে পেরেছেন? আবার এখানে হবে বাহু লতার ন্যায়। যেহেতু বাহুর তুলনা করা হচ্ছে লতার সাথে, সেহেতু বাহুটা আগে বসবে, লতাটা পরে বসবে, তাহলে হবে বাহু লতার ন্যায়। আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এমনি উপমান উপমিত কর্মধারয় সমাস যদি এখন আপনাদেরকে দেয়া হয়, আপনারা কি পারবেন? আপনারা কি পারবেন যদি এখন পরীক্ষার হলে আপনাদেরকে এই উপমান উপমিত এই জিনিসটা দেয়া হয়, কনফ্লিক্ট কি বাঁধবে? সাগরী ম্যামও হবে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখাবো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে কি, এটার একটা টেকনিক হচ্ছে, আমরা জানি যে প্রথম অংশটা হচ্ছে পূর্বপদ, পরের অংশটা হচ্ছে পরপদ। পূর্বপদটা হবে অদৃশ্য, আর পরপদটা হবে দৃশ্যমান। তাহলে সেটাকেই আমরা বলবো রূপক কর্মধারয় সমাস, ধরে নিব। হ্যাঁ, প্রথমটা হবে অদৃশ্য, পরেরটা হবে দৃশ্যমান। আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, দেখেন। মন মাঝি, জীবন প্রদীপ, শোকানল, বিদ্যাসাগর, আর প্রাণ পাখি। দেখেন, মাঝিটা আছে দৃশ্যমান, মনটা কি দেখতে পান, জীবনটা কি দেখতে পান, প্রদীপ কিন্তু দেখতে পান, শোকটা কি দেখা যায়, অনল আগুন কিন্তু দেখা যায়, বিদ্যা কি দেখা যায়, দেখা যায় না, সাগর কিন্তু দেখা যায়, প্রাণটা দেখা যায় না, কিন্তু পাখি দেখা যায় না। তাহলে কি প্রথম অংশগুলো কি দেখা যাচ্ছে অদৃশ্য, এটা কিন্তু তুলনা বোঝাচ্ছে না। হ্যাঁ, প্রথম অংশটা হচ্ছে অদৃশ্য আর পরের অংশটা হচ্ছে দৃশ্যমান। যখন এটা দেখবেন যে প্রথম অংশটা অদৃশ্য, পরের অংশটা দৃশ্যমান, তখন সেটা হবে রূপক কর্মধারয় সমাস। আমরা যখন এটাকে করব তাহলে কি বলি? মন রূপ মাঝি, তাই না? মন রূপ মাঝি, এই অংশটা দিলে তো আমরা বুঝবোই যে মন রূপ মাঝি হচ্ছে রূপক কর্মধারয় সমাস, কিন্তু মন মাঝি ধরলে দিলে আমরা কি বুঝতে পারবো যে না এটা রূপক কর্মধারয় সমাস? প্রথম অংশটা কি হবে? অদৃশ্য হবে, পরের অংশটা দৃশ্যমান হবে। জীবন প্রদীপ, প্রথম অংশটা অদৃশ্য, পরের অংশটা দৃশ্যমান। জীবন কি দেখা যায়, দেখা যায় না, প্রদীপটা দেখা যায়। এটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তো তাছাড়া এই কিছু হচ্ছে আপনার ব্যতিক্রম আছে, যেমন কি দেহতত্ত্ব, তারপরে দেহতত্ত্ব ছাড়া দেহ ঘড়ি, এগুলো দেখেন, দেহ এটা কিন্তু দৃশ্যমান, হ্যাঁ, তত্ত্ব এটা কিন্তু দৃশ্যমান না, দেহ ঘড়ি এটা অদৃশ্যমান।
এটাও দৃশ্যমান, এটাও দৃশ্যমান। এরকম দেহ তত্ত্ব, দেহ ঘড়ি, দেহ পিঞ্জন, এরকম দুই একটা আছে একটু ব্যতিক্রম। বাদ বাকি অধিকাংশ রূপক কর্মধারয় সমাসে হবে দেখেন প্রথম অংশটা হচ্ছে অদৃশ্য, পরের অংশটা দৃশ্যমান, প্রথম অংশটা অদৃশ্য, পরের অংশটা দৃশ্যমান। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন রূপক কর্মধারয় সমাস? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাছাড়া দেখেন এই দুইটা পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা অভিন্নতা কল্পনা করা হবে। ঠিক আছে, একটা অভিন্নতা কল্পনা করা হবে। দেখেন, আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। বিদ্যাসাগরের ব্যাস বাক্যটা কি হবে? এটা বিদ্যা রূপ সাগর। বা বিদ্যার সাগর হয় না? না, বিদ্যাসাগর হয় না, বিদ্যা রূপ সাগর হবে। এটা কেন হবে না আমি একটু বলছি। বিদ্যার সাগর হয়ে গেলে তো সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাসের ভিতরে চলে যায়। যাই হোক, এটা হচ্ছে দেখেন রূপক কর্মধারয় সমাসের পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা অভেদ কল্পনা করা হবে। অভেদ কি দেখেন, মন মাঝি। এটা কিন্তু মন গাড়ি বলেনি, মন ট্রেন বলেনি। আব্বুকেও যেতে হবে আম্মুর সাথে, আব্বুর তো কোনো কাজ নাই, তখন আমাদের বাড়িটা ফাঁকা পড়ে থাকবে। আপনাদের কথা বলছে, প্লিজ একটু। হ্যাঁ, আমরা কিন্তু মন মাঝি বলেছি, মন গাড়ি বলিনি বা হচ্ছে কোনো কিছুই বলিনি, মন মাঝি বলেছি। মানে কি, গাড়ি কিংবা হচ্ছে বাস, ট্রাক, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট রুট আছে। হ্যাঁ, এই যে একটা রাস্তা থাকে না, এই রাস্তার বাইরে কিন্তু তারা চলতে পারবে না, এই রুটেই তাকে চলতে হবে। ঠিক আছে, কিন্তু মাঝিরা কি করে, তার নৌকা কিন্তু একদিকে ধরেন এটা একটা নদী, এই নদীর এই দিকে যেতে যেতে আবার ঘুরে এদিকেও চলে আসতে পারে। গাড়িও পারে, কিন্তু নদীর যে কোনো জায়গায় কিন্তু মাঝি তার নৌকাটাকে নিজের মনের মতো করে নিয়ে যেতে পারে। মনকে যেমন আমরা চালিত করি, মাঝিও কিন্তু নিজের নৌকাটাকে চালিত করে। ঠিক আছে, একটা অভেদ কল্পনা করা হচ্ছে মন মাঝি দ্বারা। জীবন প্রদীপ, প্রদীপ যেমন হঠাৎ করে নিভে যায়, আমাদের জীবনটাও কিন্তু হঠাৎ করে কি নিভে যেতে পারে। দেখেন একটা অভেদ কল্পনা করা হচ্ছে না? আবার দেখবেন শোকানল, আমাদের শোকটা কিন্তু অনলের মতো, বলে না যে শোকে মানুষটা পুড়ে গেল, মানে অনল আগুনে শোকের যে তাপটা সেটা আগুনের মতো। একটা দেখেন অভেদ কল্পনা করা হচ্ছে। বিদ্যা কিন্তু সাগরের মতো, মানে আপনি যত বিদ্যা অর্জন করবেন ততই কিন্তু আপনি মানে সাগরে যেমন কোনো হচ্ছে যে মানে কি বলবো প্রান্ত নাই, সাগর বিশাল, আপনি যতই জানবেন ততই শিখবেন, হ্যাঁ বিদ্যা অর্জন করবেন। তাহলে কি একটা অভেদ কল্পনা করা হচ্ছে। প্রাণ পাখি, হ্যাঁ প্রাণ পাখি, প্রাণটা কি, পাখি যেমন ফুট করে উড়ে চলে যায়, প্রাণটাও কিন্তু অনেক সময় উড়ে চলে যেতে পারে। ঠিক আছে, এর জন্য প্রাণ পাখি, এর ভিতরে একটা অভেদ কল্পনা করা হচ্ছে। রূপক কর্মধারয় সমাসের এটা একটা বেসিক একটা সূত্র যে প্রথমটা অদৃশ্য হবে, পরেরটা দৃশ্যমান হবে। এখন আপনি বলছেন যে হচ্ছে বিদ্যার সাগর হতে পারে। হ্যাঁ হতে পারে, আপনি করলেই হতে পারে বিদ্যার সাগর। এখন বিদ্যা এবং সাগরের ভিতরে দেখবেন একটা অভেদ কল্পনা করা হবে। অভেদ কল্পনা কি, সাগরের মতো বিদ্যা অর্জন করা যায়, সাগরের মতো বিশাল, আপনি যতই শিখবেন ততই জানবেন ততই বিদ্যা অর্জন করবেন। একটা অভেদ কল্পনা যখন করা হবে তখন সেটা হবে রূপক কর্মধারয় সমাস। আপনি ফার্স্টে এই জিনিসটা অবশ্যই আপনি বুঝে নেবেন, বুঝে নেওয়ার পরেই কিন্তু আপনার যখন আপনি পারবেন না তখন চিন্তা করবেন যে দেখেন তো অভেদ কল্পনা করা হচ্ছে কিনা দুইটা হচ্ছে যে পূর্বপদ এবং পরপদের মধ্যে। যখন অভেদ কল্পনা করা হবে তখনই সেটা হবে রূপক কর্মধারয় সমাস। দেখেন আমি যদি বলি এখানে প্রাণ পাখি বলেছি, আমি যদি এখানে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, প্রাণ প্রিয় বলি, এই প্রাণ আর প্রিয় এই দুইটার ভিতরে কি প্রাণ পাখি, যেমন পাখি ফুরুত করে উড়ে যায়, প্রাণটা উড়ে যেতে পারে, একটা অভেদ কল্পনা করা হলো। প্রাণ প্রিয়তে কি হয়, এটা কি সম্ভব? এটা কিন্তু অভেদ কল্পনা হচ্ছে না। এটার হচ্ছে ব্যাস বাক্যটা কি হবে, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। এটা তখন মধ্য পদরূপী কর্মধারয় সমাস হয়ে যাবে। এটা কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে না। ঠিক আছে, তো আশা করি হচ্ছে যে আপনারা রূপক কর্মধারয় সমাস বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে
একটু কনফ্লিক্ট বাঁধে। কোন কোন বইয়ে দেখবেন যে এই যে চন্দ্রমুখ বা চাঁদ মুখ, এটাকে রূপক কর্মধারয় সমাসও বলছে, হ্যাঁ, এটাকে উপমিত কর্মধারয় সমাসও বলছে। তো কেন এটাকে রূপক কর্মধারয় সমাস বলছে, কেন এটাকে উপমিত কর্মধারয় সমাস বলছে, এটার একটু কনফ্লিক্ট আমাদের বাঁধে। তো কেন আমাদেরকে বলছে, দেখেন এটা বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে, এটা উপমিত কর্মধারয় সমাস না রূপক কর্মধারয় সমাস। আমি দুইটা বাক্য লিখছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন আমি দুইটা বাক্য লিখি। কেউ যদি বলে, ধরেন কারো খুব প্রিয় ব্যক্তি, তার মুখটা দেখে বলল যে তোমার মুখচন্দ্র, বা তোমার ধরেন লিখলো যে চাঁদ মুখটা দেখলাম। এখন দেখেন, তোমার চাঁদ মুখটা দেখলাম মানে মুখটাকে চাঁদের সাথে তুলনা করলো, ঠিক আছে, মুখটাকে চাঁদের সাথে তুলনা করলো, দিয়ে বললো তোমার চাঁদ মুখটা দেখলাম। এটা তুলনা বোঝাচ্ছে, হ্যাঁ, এটা একটা বাক্যে ব্যবহার হয়েছে, এখানে কিন্তু তুলনা বোঝাচ্ছে, তখন এটা হবে উপমিত। এই অংশটা তখন হবে উপমিত। হ্যাঁ, কিন্তু কেউ যদি বলে যে তোমার চাঁদ মুখ, আচ্ছা একটু আমি, তোমার চাঁদ মুখ, ঠিক আছে, মুখখানি আলো ছড়াচ্ছে। দেখেন, চাঁদ মুখখানি আলো ছড়াচ্ছে, এখানে কি চাঁদ মুখ তুলনা বোঝাচ্ছে? বলেন তো আপনারা। না ম্যাম। তুলনা বোঝাচ্ছে না। দেখেন, বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে। তোমার চাঁদ মুখটা দেখলাম মানে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, আমি সেই মুখটা দেখলাম। আর তোমার চাঁদ মুখখানি আলো ছড়াচ্ছে, তার মানে কি, চাঁদে যেমন আলো ছড়ায়, তোমার মুখে সেরকম দ্যুতি দেখতে পাচ্ছি আমি, সেরকম আলো ছড়াচ্ছে। তার মানে কি, এই দুইটা কি একটা অভেদ সম্পর্ক করলো না? অভেদ, একটা অভেদ একটা সম্পর্ক তৈরি করলো না চাঁদের সাথে মুখ, হচ্ছে মুখের, যে চাঁদ দিয়ে যে আলো ছড়ায়, মুখ দিয়ে সে আলো ছড়াচ্ছে। তাহলে এই সময় হবে এটা রূপক কর্মধারয় সমাস। এর জন্য কোন কোন লেখক বলে যে চাঁদমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, কেউ কেউ বলে যে চাঁদমুখ রূপক কর্মধারয় সমাস। আসলে এটা মূলত হবে উপমিত কর্মধারয় সমাস। যখন এমনি বলবে যে চাঁদমুখ হচ্ছে কোন কর্মধারয় সমাস, সেখানে যদি উপমিত থাকে, রূপক থাকে, তাহলে আপনি অবশ্যই উপমিত দিবেন। কিন্তু যদি উপমিত না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রূপক দিবেন। এটা কিন্তু রূপক কর্মধারয় সমাস হয়, কারণ শব্দটা বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে বোঝা যায় যে আসলে এটা উপমিত না রূপক। কিন্তু আপনাকে বাক্যে ব্যবহার করে কখনো বলতে বলবে না যে এটা আসলে উপমিত না রূপক। তাই এটাকে দুইটা সমাসই ধরা হয়। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? যখন তুলনা বোঝাবে তখন কি এটা উপমিত হবে, যখন তুলনা বোঝাবে না কিন্তু দুইটার মধ্যে অভেদ একটা সম্পর্ক স্থাপন করবে, তখন সেটা কি হবে, রূপক কর্মধারয় সমাস। তো এরপরে চলেন যে আমরা দেখব হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো মধ্য পদলোপী কর্মধারয় সমাস চলেন আমরা দেখি। তো মধ্য পদলোপী লিখি আমি একটু। লোপী কর্ম, তো মধ্য পদলোপী কর্মধারয় আমি কয়েকটা এক্সাম্পল দিই। মধ্য পদলোপী কর্মধারয়ের ক্ষেত্রেও কিন্তু নাউন প্লাস নাউন হবে। নাউন প্লাস নাউন, আমরা নাউন প্লাস নাউন দেখেছি উপমিতর ক্ষেত্রে। উপমিতর ক্ষেত্রেও নাউন প্লাস নাউন হবে, মধ্য পদলোপীর ক্ষেত্রেও নাউন প্লাস নাউন হবে। শুধু একটাই পার্থক্য থাকবে, মধ্য পদলোপীতে কি হবে, তুলনা বোঝাবে না, তুলনা বোঝাবে না, মানে কোনো কিছু তুলনা করবে না। দেখেন আমি একটু যদি বলি, ঈগল পাখি,
ঈগল পাখি, ঈগলটা কি? নাউন। পাখিটা কি? নাউন। হ্যাঁ, ঈগল পাখি, তার মানে কি ঈগল পাখি মানে হচ্ছে ঈগল নামের যে পাখি। তাহলে এটাও নাউন, এটাও নাউন, কিন্তু এই দুইটার ভিতরে কিন্তু তুলনা বোঝাচ্ছে না। ঈগলের ন্যায় পাখি বা পাখির ন্যায় ঈগল, এরকম কি কোনো তুলনা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তাহলে এটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যে ঈগল নামের যে পাখি, ঈগল নামের যে পাখি। ঠিক আছে, আবার আমি যদি বলি ঘর জামাই, ঘর জামাই, দেখেন ঘরটাও কি নাউন, জামাইটাও কি নাউন। ঘর জামাই বলতে আপনি ঘর চিন্তা করছেন না জামাই চিন্তা করছেন, বলেন তো আপনারা? ঘর বলতে ঘর বোঝাচ্ছেন না জামাই বোঝাচ্ছেন? এক্ষেত্রে ঘর জামাই। জামাই প্রাধান্য দেখেন পাচ্ছে। জামাই, জামাই কি এটা কি পরপদ প্রধান। পরপদ প্রধান কয়টা আছে? তিনটা। একটা হচ্ছে তৎপুরুষ, ঠিক আছে, 2 নাম্বার দ্বিগু, আর 3 নাম্বার হবে এই যে কর্মধারয়। তো দেখেন তৎপুরুষ সমাসে এটা কি ঘরের জামাই, এটা কিন্তু হয় না। ঠিক আছে, ঘরের জামাই হয় না, এটা কিন্তু কোনো বিভক্তি ব্যবহার করে হচ্ছে আপনার ব্যাস বাক্য নির্ণয় করা যাচ্ছে না। দ্বিগু সমাসে প্রথমে সংখ্যা থাকে, প্রথমে সংখ্যা থাকবে, এখানে কি কোনো সংখ্যা আছে? তাহলে এটা দ্বিগু সমাস বাদ। তৎপুরুষ সমাস বিভক্তি ব্যবহার করে আমরা ব্যাস বাক্য তৈরি করতে পারছি না, তাহলে কি হবে? কর্মধারায় ঘরে আশ্রিত জামাই, আবার এটা নাউন, এটাও নাউন, আবার কোনো তুলনা বোঝাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঘরে আশ্রিত জামাই। ম্যাম, এটার ব্যাস বাক্য কি ঘরে পালিত জামাইও না, ঘরে আশ্রিত জামাই মানে যে জামাই ঘরে আশ্রয় গ্রহণ করে। ঠিক আছে, ঘরে আশ্রিত জামাই তাকে বলা হয় ঘর জামাই। এরকম আরো অনেক রয়েছে, দুধ ভাত। হ্যাঁ, দুধ ভাত, দুধ ভাতটা হচ্ছে দুধ মিশ্রিত ভাত। ঠিক আছে, গাড়ি বারান্দা আছে আর একটা, বারান্দা মানে গাড়ি রাখার জন্য বারান্দা। এরকম অনেক আপনারা দেখবেন যে যখন বই পড়বেন আপনারা তখন বুঝতে পারবেন যে কোনগুলো আসলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মাঝের অংশটা লোপ পায়, তাই সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। মাঝের অংশটা লোপ পায়, আর এর প্রত্যেকটা দেখবেন পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, পরপদের এটা বারান্দা বোঝাচ্ছে। হ্যাঁ, দুধ ভাত, যখন দুধ দিয়ে ভাত মাখা হয়, কেউ যদি বলা হয় কি খাচ্ছ, ভাতই খাচ্ছ, এটাই নির্ধারণ করে। দুধ তার ভেতরে থাকলেও ভাতটাকেই প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন উপমান উপমিতর ভিতরে যে কনফ্লিক্ট বাধে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি রূপক কর্মধারয় সমাস, যে প্রথম অংশটা অদৃশ্যমান হবে, পরেরটা দৃশ্যমান হবে, আর দুইটা কি হবে, পরপদ এবং পূর্বপদ কি হবে, অভেদ একটা সম্পর্ক কল্পনা করবে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস দুইটাই নাউন হবে, কিন্তু উপমিতর মতো তুলনা বোঝাবে না। হ্যাঁ, আর মাঝের ব্যাস বাক্যের মাঝের অংশটা কি হবে, লোপ পাবে। এরপরে আমাদের আর একটা কর্মধারয় সমাস আছে, সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। চলেন আমরা একটু সাধারণ কর্মধারয় সমাস একটু দেখি। ওটা লিখছি না, ওটা আমি আপনাদেরকে একদম যেভাবে আছে সেটাই দেখাচ্ছি। এটার কয়েকটা ভাগ আছে। সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস কি হবে, চালাক চতুর, দেখেন দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। চালাক চতুর, এটার ব্যাস বাক্য হবে যে চালাক সেই চতুর। কারণ আমরা আগেই বললাম যে কর্মধারয় সমাস সে ব্যাস বাক্য তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়। আমাদের প্রয়োজন হয়, দেখেন, যে, যিনি, যেটি, যে, যিনি, যেটি, এই কি এই তিনটা অব্যয়পদ ব্যবহৃত হয়। তাহলে কি চালাক চতুর দুইটা বিশেষণ, চালাক ও বিশেষ হচ্ছে দুইটা, চালাক ও বিশেষ্য, চতুর ও বিশেষ্য না বিশেষণ। হ্যাঁ,
চালাক চতুর বলতে কিন্তু দেখেন একটা ব্যক্তিকেই বোঝায়। এখানে শুধু চালাক বললে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু চালাক চতুর, সে খুবই চালাক চতুর, এটা কিন্তু বিশেষ্য বোঝাচ্ছে। তাহলে দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, যে চালাক সেই চতুর, চালাক চতুর, যে এবং সে দিয়েই কিন্তু ব্যাস বাক্য করা হয় কর্মধারয় সমাসে। একইভাবে দুটি বিশেষ্য পদ দ্বারা যদি একজনকে বোঝায়, যেমন জজ সাহেব, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, যখন দুইটা বিশেষ্য পদ থাকবে তখন সেটা দ্বারা একটা বোঝালে, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। তারপরে আছে আরো দেখেন যে কার্য পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন ধোয়া মোছা থাকলে কি হবে, আগে ধোয়া পরে মোছা। আপনি ধোয়া মোছা এটাকে যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে এভাবে করতে হবে, আগে ধোয়া পরে মোছা। এগুলোর ক্ষেত্রে কোনো টেকনিক অ্যাপ্লাই করা যাবে না, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কর্মধারয় সমাসে যখন সাধারণ কর্মধারয় করবেন তখন যে যিনি যেটি এগুলো ব্যবহৃত হয় সাধারণত কি কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়। বাদ বাকি গুলো দেখবেন যে কার্যের পরম্পরা বোঝাতে এইভাবে আপনার হচ্ছে আগে ধোয়া পরে মোছা ব্যাস বাক্য তৈরি করতে হয়। তারপরে পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে পরপদে সেটা পুরুষবাচক হয়। যেমন সুন্দর লতা থাকলে কি হবে, সুন্দরী যে লতা, দেখেন লতা দ্বারা কিন্তু এই যে সুন্দর লতা বলতে সুন্দর বোঝাচ্ছে না, লতাকে বোঝাচ্ছে। মহা কীর্তি দ্বারা কিন্তু মহাকে বোঝাচ্ছে না, কীর্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পূর্ব পদে স্ত্রীবাচক শব্দ থাকলে পরে সেটা সমাস হওয়ার সময় কি হবে, পুরুষবাচক হয়ে যাবে। তো এখানে আরো কয়েকটা রয়েছে, এগুলো পুরোপুরি আপনাদের প্র্যাকটিসের ব্যাপার, আপনারা নিজেরা দেখে নিবেন। দেখেন কু থাকলে কি হয়, এটা পরপদে কু স্থানে পথ হয়, কু এর স্থানে কি হয়, পথ হয়। দেখেন কু যে অর্থ, কু এর স্থানে পদর্থ, পদর্থ পথ হয়ে গেল। কু যে আচার, পদাচার। হ্যাঁ, তারপরে আবার কি হবে, রাজা শব্দ থাকলে কর্মধারয় সমাসে রাজ হবে। যেমন মহান যে রাজা, মহারাজ হবে, মহারাজা হবে না, মহারাজ হবে। ঠিক আছে, রাজা শব্দটা সমাসে যে রাজ হয়ে যাবে। তারপর আরো কয়েকটা আপনাদের রয়েছে, এগুলো অবশ্য আপনাদের 9-10 ব্যাকরণ বইয়ে আছে। যেমন বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে। যেমন দেখেন আলু সেদ্ধ, তাহলে আমরা কি এটা ব্যাস বাক্য করার সময় লিখবো সিদ্ধ যে আলু। নরাধম, অধম যে নর। ঠিক আছে, নরাধম অধম যে নর। আলু সিদ্ধ, আলু কিন্তু অনেক রকম হয়, কাঁচাও হয়, তো রান্নাও হয়। তো এখানে আলু সিদ্ধ দ্বারা দেখেন সিদ্ধটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নর, নর কিন্তু অনেক হয়, কিন্তু এটা অধমকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে অধম, যে নর অধম সেই হচ্ছে নরাধম। আপনারা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। না, আমার সাথে আপনারা জি কথা ম্যাম। বলছেন না। আর আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমি এখানে আজকে ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। তো পরবর্তীতে সমাসের যে আরো কয়েকটা টপিকস রয়েছে, যে তৎপুরুষ, তৎপুরুষ তো একটা বড় পার্ট। তৎপুরুষের সাথে সাথে দ্বিগু রয়েছে, অব্যয়ভাব রয়েছে, বহুব্রীহি রয়েছে। তো পর্যায়ক্রমে আমরা সমাসটা কমপ্লিট করব। এরপরে সমাসের বাকি হচ্ছে যে পার্ট গুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা শেষ করার চেষ্টা করব। তো আপনারা কি বুঝতে পেরেছেন না এমনি ক্লাস করলেন? জি ম্যাম, বুঝতে কোনো কি সমস্যা পেরেছি। হয়েছে? দেখেন সমাসটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, সমাসে কিছু কিছু জায়গায় আমরা আমাদের সমস্যা হয়। সবাই পারবে যে দেখে হচ্ছে যখন আমরা দ্বন্দ্ব সমাস পড়বো, দ্বন্দ্ব সমাস মানে কি, এটার উভয় পদ প্রধান, হ্যাঁ দুইটা পদই প্রধান। তো দ্বন্দ্ব সমাসটা বোঝার কিছু নাই, কর্মধারয় সমাসে দেখবেন সাধারণ কর্মধারয় গুলো আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। কিন্তু আমাদের কনফ্লিক্ট বাধে উপমিত, উপমান, রূপক, এই তিনটার ক্ষেত্রে যে কনফ্লিক্ট বাধে, এখানে কিছু আমি টেকনিক দিলাম। এই টেকনিক গুলো অ্যাপ্লাই করলে আপনারা বইয়ে পড়ে দেখবেন যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা হবে। ঠিক আছে, শুধু রূপক কর্মধারয় সমাসে অদৃশ্য দৃশ্যমানের ক্ষেত্রে আমি বললাম যে কয়েকটা আপনাদের ব্যতিক্রম আছে, এগুলো আপনাদের মনে রাখলেই চলবে।
যেমন দেহ পিঞ্জর, দেহ তত্ত্ব, দেহ ঘড়ি, ঠিক আছে, দেহটা তো অদৃশ্যমান না। তাছাড়া বাদ বাকি সবগুলো যখন দেখবেন যে প্রথমে অদৃশ্য পরে দৃশ্যমান, প্রথম পদ অদৃশ্য পরের পদ দৃশ্যমান এবং দুইটা অভেদ কল্পনা করছে, তাহলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। কারণ আমাদের কিন্তু পরীক্ষার হলে ব্যাস বাক্য দেয় না, আমাদের পরীক্ষার হলে দিয়ে দেবে কি প্রাণ পাখি, কোন কর্মধারয় সমাস। তখন কি বলবেন আপনারা? মাথায় থাকবে যে প্রাণের প্রাণ পাখি, ঠিক আছে, এটা অদৃশ্যমান দৃশ্যমান, তারপর এটা অভেদ কল্পনা করছে, তাহলে এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। তো এভাবে অবশ্য আপনারা যদি প্র্যাকটিস করেন দেখেন অটোমেটিক্যালি পারবেন। আমি আপনাদের টেকনিক গুলো শিখিয়ে দিতে পারি, কিন্তু পড়াশোনাটা অবশ্যই আপনাদের করতে হবে। তো আর কি আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো তাহলে প্রশ্ন নাই, তাহলে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।